বাগদাদে সেদিন আকাশ ছিল সীসার মতো ভারী। ইউফ্রেটিসের বাতাস যেন কাঁদছিল, পুরনো কোনো বেদনার মতো নিঃশব্দে। প্রত্নতাত্ত্বিক ডক্টর ওমর ইবনে সালে 7 বছর ধরে মাটি খুঁড়েছেন। মেসোপটেমিয়ার হাজার বছরের ইতিহাস তার হাতের আঙুলে লেগে থাকে লাল মাটি হয়ে। মাটির নিচে কি আছে সেটা বোঝার একটা অদ্ভুত ক্ষমতা তৈরি হয়ে গেছে তার। কিন্তু আজকের খোঁড়াখুড়িটা অন্যরকম লাগছিল। আব্বাসীয় যুগের পুরনো মসজিদটির সংস্কার কাজ চলছে, সরকারি প্রকল্প। ঢাক ঢোল পিটিয়ে শুরু হয়েছে। ওমর আছেন তদারকিতে। সন্ধ্যা নামার ঠিক আগে 5 ফুট গভীরে কুদালের ডগায় ঠং করে একটা শব্দ হলো। মাটি সরাতেই বেরিয়ে এলো একটি ছোট্ট তামার বাক্স, গায়ে সবুজ পাটিনা, শতাব্দীর নিঃশ্বাস মেখে আছে যেন। বাক্সের গায়ে আরবিতে খোদাই করা একটি বাক্য, এটি কিয়ামতের আগে খোলার জন্য নয়। ওমর বাক্সটা হাতে নিলেন। অদ্ভুত একটা শীতলতা ছড়িয়ে পড়ল তার শিরায়, যেন কেউ অনেক দূর থেকে কিছু একটা বলতে চাইছে। সহকারী তরুণ কামাল পাশ থেকে বলল, স্যার রেখে দিন, এটা খোলা ঠিক হবে না। ওমর হাসলেন। বিজ্ঞানের মানুষ হাসেন এইভাবেই, যেন পৃথিবীর সব রহস্য তার পকেটে ধরা আছে। তিনি বললেন, কামাল, এটা পুরনো সতর্ক বার্তা। চোর যাতে না খোলে তাই লিখত এরকম। কিয়ামতের কথা বললে সবাই ভয় পেত। রাতে তাঁবুতে ফিরে একা বসে মোমবাতির কাঁপা আলোয় ওমর বাক্সটা খুললেন। তালা ছিল না, শুধু একটা তামার পাত গোলাকার করে আটকানো। সেটা সরাতেই ভেতর থেকে বেরিয়ে এলো দুটি জিনিস। একটি হলুদা ভচাংড়ার মানচিত্র, ভাঁজ করা, অদ্ভুত চিহ্নে ভরা। আর একটি তসবি, 99টি দানা, কিন্তু কোনো সুতো নেই। প্রতিটি দানা আলাদা, গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র আরবি হরফ খোদাই করা। ওমর মানচিত্রটা ধরলেন, কিছুই চেনা যাচ্ছে না। তারপর হঠাৎ মোমবাতির শিখা কেঁপে উঠল। তাঁবুর দরজা বন্ধ থাকলেও ওমর চারদিকে তাকালেন, কেউ নেই। তবু মনে হলো কেউ আছে। পরদিন সকাল থেকেই ওমর অস্বস্তি বোধ করছিলেন। মনে হচ্ছিল কেউ তাকিয়ে আছে ঘাড়ের পেছন থেকে। রাস্তায় হাঁটলে মনে হতো পেছনে পায়ের শব্দ। ঘুরে তাকালে কেউ নেই, শুধু ধুলো আর রোদ। দ্বিতীয় রাতে ঘুম এলো না। বারবার মনে হলো তাঁবুর বাইরে কেউ দাঁড়িয়ে আছে, নিঃশব্দে, নিষ্পলক। তৃতীয় রাতে ওমর স্বপ্ন দেখলেন, এক বিশাল প্রান্তর, ধুলো উড়ছে, ঘোড়ার খুঁড়ের শব্দে মাটি কাঁপছে, পতাকা উড়ছে, কালো, সবুজ, সোনালি। হাজার মানুষ যুদ্ধ করছে, তলোয়ারের ঝনঝনানি বাতাসকে কেটে কেটে যাচ্ছে। কিন্তু সবার মুখ ঝাপসা, শুধু একজনের মুখ স্পষ্ট। বৃদ্ধ এক মানুষ, সাদা দাড়ি, চোখে বিপুল বেদনা। সে তাকিয়ে আছে সরাসরি ওমরের দিকে। সেই চাহনিতে অভিযোগ নেই, আছে শুধু একটা দীর্ঘ অপেক্ষার ক্লান্তি। বৃদ্ধ বলল, তুমি এসেছ, কিন্তু তুমি কি জানো কেন? আমানত তোমার কাছেই আসার কথা ছিল বাবা। এটা তোমার পাপ নয়, তোমার দায়িত্ব। ওমর চমকে জেগে উঠলেন। ঘড়িতে রাত 3টে। তাঁবুর কোণে তসবিটা পড়েছিল। সেটার দিকে তাকাতেই দেখলেন একটা দানা উজ্জ্বল হয়ে আছে, মৃদু কমলা আলোয়, যেন ভেতরে কোনো আগুন জ্বলছে অনেক দিন থেকে। ওমর হাত বাড়ালেন। দানাটা স্পর্শ করতেই মাথায় ঝলকানির মতো এলো একটা ছবি, একটা নাম, আইন জালুত। ওমর ঠাই বসে রইলেন অনেকক্ষণ। আইন জালুত, 1260 সালের সেই যুদ্ধক্ষেত্র, যেখানে মামলুক সুলতান কুতুজ মঙ্গল বাহিনীকে প্রথমবার পরাজিত করেছিলেন। ইতিহাসের এক অলৌকিক বাঁক। কিন্তু এর সাথেই বাক্সের কি সম্পর্ক? পরের দিন ওমর বিশ্ববিদ্যালয়ের পুরনো আর্কাইভে গেলেন। ঘণ্টার পর ঘণ্টা পুরনো পাণ্ডুলিপির ধুলো উড়িয়ে হলুদ কাগজের মধ্যে ডুবে থেকে তিনি আইন জালুতের ইতিহাস ঘাঁটলেন। সন্ধ্যায় ফিরছিলেন যখন, পথে এক বৃদ্ধ তার হাত ধরল। ভিক্ষুকের মতো পোশাক, কিন্তু চোখ দুটো অসম্ভব স্থির। সেই স্থিরতায় বয়স নেই, শুধু একটা গভীর জানাশোনার ছায়া। বৃদ্ধ বলল, বাক্সটা ফেরত দাও বাবা। যা তোমার না তা ধরে রাখলে বোঝা হয়। ওমর চমকে পিছিয়ে গেলেন। মাত্র এক মুহূর্তের জন্য চোখ সরিয়েছিলেন, আবার তাকাতেই দেখলেন রাস্তা ফাঁকা। বৃদ্ধ নেই। মনে হলো যেন কখনো ছিলই না। শুধু সন্ধ্যার আলো আর ওমরের বুকের ভেতরে একটা অদ্ভুত কাঁপুনি। ওমর এখন অবসেশনে পেয়েছেন। ঘুম নেই, খাওয়া নেই। তসবির 99টি দানার প্রতিটিতে ক্ষুদ্র আরবি হরফ খোদাই করা। কামাল পাশে বসে সাহায্য করছে, একটু ভয়ে ভয়ে, কিন্তু কৌতূহল তাকে সরতে দিচ্ছে না। তারা একটা একটা করে দানা পড়তে লাগল। প্রথম 9টি দানায় ছিল একটি সংখ্যা সংকেত, পরবর্তী 9টিতে একটি দিক নির্দেশনা। এভাবে 11টি স্তরে বিভক্ত ছিল পুরো তসবি। প্রথম দানায় লেখা, যেখানে সিংহ পড়েছিল সেখানে যাও। ওমর মানচিত্রটা মেলে ধরলেন তসবির সাথে মিলিয়ে। আশ্চর্য, প্রতিটি দানার সংকেত মানচিত্রের একটি বিন্দুর সাথে মিলে যাচ্ছে। এগুলো একটি পথের নির্দেশিকা, ইসরায়েলের আইন জালুতের দিকে। তখনই ওমরের ফোন বাজল, অপরিচিত নম্বর।
ধরতেই একটা গলা, ভারী, শান্ত, কিন্তু ভেতরে কোথাও একটা তীব্রতা, যা চাপা দিয়ে রাখা হচ্ছে। ডক্টর ওমর, আপনি যা পেয়েছেন তা বিক্রি করবেন না। যারা সেটা কিনতে চাইবে তারা শত্রু, আর যে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করছে সেই সবচেয়ে বড় বিপদ। ফোন কেটে গেল। ওমর ঘুরে তাকালেন কামালের দিকে। কামাল নির্বিকার মুখে বসে আছে, কিন্তু ওমর লক্ষ্য করলেন কামালের হাতে একটা ছোট্ট ক্যামেরা। সে নোটগুলোর ছবি তুলছিল, নিঃশব্দে, মনোযোগ দিয়ে, যেন এটা অত্যন্ত স্বাভাবিক কাজ। কামাল, এই ছেলে যে 3 বছর ধরে তার সাথে খেটেছে, রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, সে। ওমর সরাসরি কিছু বললেন না। ভেতরটা হিম হয়ে যাচ্ছিল, কিন্তু মুখে স্বাভাবিক রাখলেন। পরিকল্পনা করলেন। পরদিন ভুয়া একটি নোট তৈরি করলেন, মানচিত্রের ভুল পাঠ, ইচ্ছাকৃত ভুল স্থানাঙ্ক। কামালকে দিলেন সেটা দেখতে। দেখলেন কামাল সেটা নিয়েই উধাও হয়ে গেল কিছুক্ষণের জন্য। ওমর বসে রইলেন, বুকের ভেতরে একটা যন্ত্রণা। বিশ্বাসঘাতকতার ব্যথা শুধু রাগের নয়, তাতে একটা গভীর একাকিত্বও থাকে। কিন্তু এরপর যা ঘটল তা ওমরের ধারণার বাইরে ছিল। কামাল পরদিন ভোরবেলায় ফিরে এলো, কাঁদতে কাঁদতে, মুখ ফ্যাকাশে, চোখ লাল। বলল সে একটি সংগঠনের হয়ে কাজ করত। তারা প্রাচীন নিদর্শন পাচার করে দেশের বাইরে, ধনীদের ব্যক্তিগত সংগ্রহে। কিন্তু এই বাক্স দেখার পর থেকে তারও ঘুম নেই, স্বপ্ন আসছে বারবার। সে নিজেও বুঝতে পারছে না কেন। স্যার, আমি ওদের নোটটা দিয়েছিলাম, কিন্তু রাতে স্বপ্নে সেই বৃদ্ধকে দেখলাম, আপনি যেমন বলেছিলেন। সে আমাকে বলল, তুমিও কি জানো না তুমি কার বংশ? ওমর হিমশ শীতল হয়ে গেলেন। তিনি কামালকে স্বপ্নের কথা কখনো বলেননি। তাহলে এই একই স্বপ্ন কিভাবে এলো তার কাছে? এই প্রশ্নের কোনো বৈজ্ঞানিক উত্তর নেই। এবং ওমর প্রথমবার অনুভব করলেন, কিছু কিছু সত্য বিজ্ঞানের পকেটে ধরে না। ওমর একা আইন জালুতে গেলেন, মানচিত্র হাতে, তসবি পকেটে। বুকের ভেতরে একটা অদ্ভুত নীরবতা। সেখানে প্রাচীন একটি কূপের পাশে তসবির শেষ দানার নির্দেশ মতো মাটি সরাতেই বেরিয়ে এলো একটি পাথরের ফলক। 100 বছরের মাটি ঝরিয়ে সে ফলক তুলে নিলেন। ফলকে লেখা একটি বংশ তালিকা, দীর্ঘ, পরিচ্ছন্ন হাতে খোদাই করা, আর সবার শেষে সালে ইবনে ইউসুফ আল মাসরি। ওমরের বাবার নাম সালে, দাদার নাম ইউসুফ। পরিবারের শিকড় মিশর থেকে। সে থমকে গেল, হাত কাঁপছিল। ফলকের নিচে আরও লেখা ছিল, এই বংশের এক পূর্বপুরুষ আইন জালুতের যুদ্ধে মামলুক সেনাপতির একজন বিশ্বস্ত দূত ছিলেন। যুদ্ধের আগের রাতে সুলতান কুতুজ তার কাছে একটি আমানত রেখে গিয়েছিলেন, এই বলে যে যদি মুসলিমরা পরাজিত হয় তাহলে এই আমানত যেন চিরতরে মাটিতে মিশে যায়, আর যদি বিজয় হয় তাহলে বিজয়ের পর এই সত্য প্রকাশ করা হবে। কিন্তু যুদ্ধে বিজয় হওয়ার পরই সুলতান কুতুজ নিহত হন, তার নিজের সঙ্গীদের ষড়যন্ত্রে। এবং সেই বিশ্বস্ত দূত, ওমরের পূর্বপুরুষ, সত্যটা কাউকে বলতে পারেননি। বলা মানে হতো নিজের প্রাণ বিসর্জন। তাই তিনি আমানতটা বাগদাদের মসজিদের নিচে রেখে লিখলেন, কিয়ামতের আগে খোলার জন্য নয়। কারণ সেই সময়ে এই সত্য প্রকাশ করার মতো কেউ ছিল না, কোনো পরিবেশ ছিল না, কোনো নিরাপত্তা ছিল না। আর সেই আমানত ছিল এই সত্য। কুতুজ নিহত হয়েছিলেন তার নিকটতম সঙ্গী বাইবার্সের ষড়যন্ত্রে, যিনি পরে সুলতান হয়েছিলেন এবং ইতিহাসের পাতায় নায়ক হিসেবে স্থান পেয়েছিলেন। বিজয়ের রাতেই বিশ্বাসঘাতকতা হয়েছিল, আর সেই বিশ্বাসঘাতকতার সাক্ষী হয়েছিলেন ওমরের পূর্বপুরুষ। কিন্তু কথা বলতে পারেননি। শত্রু ছিল না বাইরে, শত্রু ছিল সবচেয়ে কাছের মানুষটির বুকের ভেতরে সবসময়। ওমর ফলকটা হাতে নিয়ে বহুক্ষণ বসে রইলেন। সূর্য ডুবছিল ধীরে ধীরে। ইসরায়েলি মাঠের ওপর দিয়ে বাতাস বইছিল। মনে হচ্ছিল 700 বছরের দীর্ঘশ্বাস একসাথে মুক্তি পাচ্ছে। এখন সে কি করবে? এই সত্য প্রকাশ করলে ইতিহাসের বই পাল্টে যাবে। একজন মুসলিম নায়কের মূর্তি ধুলোয় পড়বে, কিন্তু প্রকাশ না করলে একজন শহীদের প্রতি অবিচার চলতেই থাকবে আরও কয়েকশো বছর। তখন পকেটে তসবি নাড়া দিল। ওমর বের করলেন, হাতে নিয়ে দেখলেন সব দানা এখন শান্ত, কোনো আলো নেই, কোনো কম্পন নেই, যেন দীর্ঘ ভার নামিয়ে রাখার পর একটা স্থিরতা। সেই স্থিরতা যা শুধু দায়িত্ব পালনের পরেই আসে। ওমর উঠে দাঁড়ালেন। সে বুঝল এই আমানত তার কাছে ধন সম্পদ হিসেবে আসেনি, এসেছে দায়িত্ব হিসেবে। পূর্বপুরুষ যা বলতে পারেননি ভয়ে, আত্মরক্ষায়, সেই সত্যের বোঝা 1000 বছর ঘুরেছে মাটির নিচে, আর আজ এসে পড়েছে তার হাতে। সে তসবিটা কূপের পাড়ে রেখে দিল, যেখান থেকেই যাত্রা শুরু হয়েছিল সেখানেই। বাক্সে ভরল মানচিত্র আর ফলক। এগুলো যাবে একটি নিরপেক্ষ ইসলামিক ইতিহাস গবেষণা প্রতিষ্ঠানে। সত্য প্রকাশ পাবে, কিন্তু কোনো ঘৃণা ছড়াতে নয়, বরং যেন ইতিহাস সম্পূর্ণ হয়, যেন কুতুজের নাম তার প্রাপ্য মর্যাদায় উঠে আসে। সেই রাতে ওমর প্রথমবার শান্তিতে ঘুমালেন। কোনো স্বপ্ন নেই, কোনো ছায়া নেই, কোনো পায়ের শব্দ নেই, কোনো কাঁপা শিখা নেই, শুধু গভীর নিবিড় স্তব্ধতা, যেন পৃথিবীটা একটু শ্বাস নিল। কামাল সেই সংগঠনকে প্রত্যাখ্যান করল।
পুলিশের রিপোর্ট করল নিজেই। তদন্তে পরে জানা গেল তার পরিবারও আল মাসরি বংশের একটি শাখা থেকে আসা। দুই পূর্বপুরুষ ছিলেন সহোদর, যারা বিভিন্ন পথে ছড়িয়ে পড়েছিলেন শতাব্দীর পর শতাব্দী ধরে। আমানত নিজেই তার প্রাপকদের খুঁজে নিয়েছিল, আর সেই বৃদ্ধ কেউ তাকে আর কোনোদিন দেখেনি। ছিল সে কে? মানুষ, না ফেরেশতা, না শুধু বিবেকের সেই কণ্ঠস্বর যা সব মানুষের ভেতরে ঘুমিয়ে থাকে কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষায়? তা ওমর কোনোদিন জানতে পারলেন না, জানার দরকারও হয়নি। কিয়ামতের আগে সিলমোহর ভাঙা হয়েছিল, কিন্তু প্রকৃত পরীক্ষা ছিল তার পরে। সেই সত্য পেয়ে মানুষটি কি করে? ক্ষমতা আর খ্যাতির জন্য ব্যবহার করে, নাকি আমানতের দায়িত্ব পালন করে নিজেকে মুক্ত করে? ওমর দ্বিতীয়টি বেছে নিয়েছিলেন, এবং সেই মুক্তি কোনো পুরস্কারে আসেনি, কোনো হাততালিতে আসেনি। এসেছিল একটি নিঃশব্দ রাতে, গভীর ঘুমের আকারে।